আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাই। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আধুনিক প্রজন্মের আন্দোলনগুলো কিভাবে কাজ করে তা কাছ থেকে দেখাটা সবসময় দারুণ কৌতূহল উদ্দীপক, বিশেষ করে এই ডিজিটাল যুগে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুরু হয়েছিল নিছকই একটা ইন্টারনেট রসিকতা হিসেবে, কিন্তু চোখের পলকে সেটা পরিণত হলো একটা আস্ত রাজনৈতিক আন্দোলনে। আমরা কথা বলছি ককরোচ জনতা পার্টি বা সিজেপি এর উত্থান নিয়ে। আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কিভাবে আজকের দিনে মিম সংস্কৃতি আর ইন্টারনেট ট্রেন্ড অত্যন্ত অভাবনীয় গতিতে একটা পুরো রাজনৈতিক সংহতি গড়ে তুলতে পারে। সত্যি বলতে ডিজিটাল যুগের পলিটিক্স বুঝতে গেলে এই কেস স্টাডিটা একেবারে মিস করা যাবে না। আচ্ছা, চলুন একদম গভীরে প্রবেশ করি। ম্যা ভি কাকরোচ বা আমিও একটি তেলাপোকা। একবার ভাবুন তো, কথাটা শুনতে কতটা অদ্ভুত আর হাস্যকর লাগছে, তাই না? কিন্তু আক্ষরিক অর্থেই ঠিক এই স্লোগানটাই একটা বিশাল ইন্টারনেট আন্দোলনের জন্ম দিয়েছে। একটা আপাতদৃষ্টিতে উদ্ভট বাক্য কিভাবে লক্ষ লক্ষ তরুণের মনের ক্ষোভ প্রকাশের ভাষা হয়ে উঠল, সেটা সত্যি বিস্ময়কর। যখন কোনো স্লোগান সরাসরি মানুষের আবেগের সাথে কানেক্ট করে ফেলে, তখন তার প্রভাব কতটা শক্তিশালী হতে পারে এটা তার একটা জ্যান্ত প্রমাণ। তো এই পুরো ব্যাপারটা বুঝতে আজকের আলোচনায় আমরা মূলত 4টা ধাপে এগোব। ভাইরাল মিমটার উৎপত্তি, এরপর এর দ্রুত ছড়িয়ে পড়া, এর পেছনের মূল হতাশাগুলো, এবং সবশেষে কর্তৃপক্ষের দমনপীড়ন ও আন্দোলনের টিকে থাকার লড়াই। শুরু করা যাক একদম গোড়ার কথা দিয়ে। ঠিক কিভাবে এই ভাইরাল মিমটার জন্ম হলো। ব্যাপারটা বিশ্লেষণ করার আগে ককরোচ জনতা পার্টি বা সিজেপি আসলে কি তা পরিষ্কারভাবে বোঝা দরকার। নামটা শুনে হয়তো হাসি পাচ্ছে। এটি মূলত ভারতে শুরু হওয়া একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন। কিন্তু দেখুন, মজাটা এখানেই। এটি শুধু রসিকতার মধ্যেই আটকে থাকেনি। এটি খুব দ্রুত যুব সমাজের তীব্র বিক্ষোভ এবং ডিজিটাল রাজনৈতিক সক্রিয়তার একটা বিশাল প্রতীকে পরিণত হয়। মানে, যেটা শুরু হয়েছিল একটা সাধারণ মিম হিসাবে, সেটাই এক্স, ইনস্টাগ্রাম আর ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে রীতিমতো একটা ঝড়ে রূপ নেয়। এখন একটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে মানুষ নিজেদের তেলাপোকা বলতে শুরু করলো কেন? এর পেছনের মূল ঘটনাটা ছিল একটা চরম বিতর্কিত মন্তব্য। প্রকাশ্যে দেশের বেকার যুবকদের তেলাপোকা বা ককরোচের সাথে তুলনা করা হয়েছিল। সাধারণত এই ধরনের অপমানজনক কথায় মানুষ শুধু ক্ষুব্ধই হয়, কিন্তু এই ক্ষেত্রে সেই ক্ষোভ সম্পূর্ণ একটা নতুন আর অভিনব রূপ নিয়েছিল। ওই অপমানজনক মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে অভিজিৎ দীপকে নামের এক ব্যক্তি অনলাইনে এই আন্দোলনের সূচনা করেন বলে জানা যায়। এই জায়গাটা একটু খেয়াল করুন। ডিজিটাল যুগের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য। একজন সাধারণ কন্টেন্ট স্রষ্টার একটা ছোট্ট উদ্যোগ কিভাবে মুহূর্তের মধ্যে একটা বিশাল ডিজিটাল সুনামির সূচনা করতে পারে। একটা মাত্র স্ফুলিঙ্গ কিভাবে পুরো বনে আগুন ধরিয়ে দেয়, এটা তারই নিখুঁত উদাহরণ। এবার চলুন দেখি কিভাবে এই বিষয়টা একটা বিশাল ডিজিটাল রাজনৈতিক সংহতিতে রূপ নিল। এই আন্দোলনের টাইমলাইনটা যে কোনো রাজনৈতিক বিশ্লেষকের চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। একটু খেয়াল করুন, প্রথম ঘণ্টায় সেই বিতর্কিত মন্তব্যটি করা হলো। ঠিক 24 ঘণ্টার মধ্যে প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনটা সৃষ্টি হয়ে গেল। 48 ঘণ্টা পার হতে না হতেই এটা সমস্ত প্রধান প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা হলো, মাত্র 72 ঘণ্টার মধ্যে এটি লক্ষ লক্ষ অনুসারীর মাইল ফলো পার করে ফেলে। আধুনিক মিম সংস্কৃতি কিভাবে প্রথাগত রাজনৈতিক সভা সমাবেশের দীর্ঘ প্রক্রিয়াকে পুরোপুরি বাইপাস করে অত্যন্ত দ্রুতগতিতে মানুষকে একজোট করতে পারে, এর চেয়ে ভালো প্রমাণ আর কি হতে পারে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই আন্দোলনটা দ্বৈত রূপ। মানে, একাংশের কাছে এটি কেবলই একটা মজার মিম বা একটা ক্ষণস্থায়ী ইন্টারনেট ট্রেন্ড, কিন্তু অন্য অনেকের কাছে এটি একটা গভীর অর্থবহ যুব বিক্ষোভের প্রতীক। অর্থাৎ একই সাথে এটি সাধারণ মানুষের কাছে খুব সহজে হজম করার মতো একটা রসিকতা, আবার অন্যদিকে এটি একটা অত্যন্ত সিরিয়াস প্রতিবাদ। মিম সংস্কৃতির আসল সুপার পাওয়ারই হলো এটা, কঠিন আর তেতো বাস্তবতাকে সহজ হাসির মোড়াকে পেঁচিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, কেন এটা এত মানুষের মনে দাগ কাটল? চলুন দেখি এই হতাশার মূল কারণগুলো কি কি। আমাদের জেনজি বা নতুন প্রজন্ম, যারা মূলত এই ইন্টারনেট সংস্কৃতির নাড়িভুড়ি বোঝে, তারাই কিন্তু এই আন্দোলনের মূল চালিকা শক্তি। আন্দোলনটা এত গভীরভাবে প্রভাব ফেলেছে কারণ এটি বেকার যুবকদের একটা বিশাল অংশকে তাদের বাস্তব জীবনের চরম সংগ্রাম আর গভীর অর্থনৈতিক হতাশাকে প্রকাশ করার একটা দারুণ প্ল্যাটফর্ম দিয়েছে। তারাই ক্ষোভ প্রকাশের জন্য তাদের সবচেয়ে বড় অস্ত্রটা বেছে নিয়েছে, ইন্টারনেট সার্কাজম বা মিম। নিজেদের কঠিন বাস্তবতাকে ডিজিটাল ফরম্যাটে ব্লেন্ড করে তারা পুরো দুনিয়ার সামনে তুলে ধরেছে। আসল পয়েন্টটা হলো সেই সুনির্দিষ্ট আর্থসামাজিক বাস্তবতাগুলো যা এই আপাতদৃষ্টিতে উদ্ভট তেলাপোকা প্রতিবাদের জ্বালানি হিসেবে কাজ করছে। এগুলো কিন্তু কোনো কাল্পনিক ইস্যু নয়। বেকারত্ব, বারবার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া, লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি এবং এর ফলে তরুণদের মধ্যে জমে থাকা পাহাড়সম হতাশা, ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ হয়তো ব্যঙ্গ করছে, মিম শেয়ার করে হাসছে ঠিকই, কিন্তু সেই হাসির আড়ালে তারা তাদের অধিকার নিয়ে জোরালো আওয়াজ তুলছে। এবার আসা যাক একদম শেষ পর্বে, যখন এই আন্দোলনটি প্রাতিষ্ঠানিক বাধার মুখে পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্প্রতি ভারতে ককরোচ জনতা পার্টির প্রধান এক্স অ্যাকাউন্টটি স্থগিত বা উইথহোল্ড করা হয়েছে। এটাই ছিল তাদের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। আসলে যখনই কোনো ডিজিটাল আন্দোলন খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে শুরু করে, তখন অনেক সময় তাদের এ ধরনের প্রাতিষ্ঠানিক বাধার সম্মুখীন হতে হয়। আমরা এখানে কোনো পক্ষবিপক্ষ নিচ্ছি না, কেবল তথ্যের ভিত্তিতে ঘটনাটা নিরপেক্ষভাবে তুলে ধরছি। আর ঠিক এখানেই আমরা দেখতে পাই ডিজিটাল দুনিয়ার আসল ম্যাজিক, যাকে আমরা বলি ডিজিটাল স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স।
প্রধান অ্যাকাউন্টটি বন্ধ হওয়ার পরই অনলাইনে সাথে সাথেই একটা নতুন কামব্যাক অ্যাকাউন্ট আবির্ভূত হয়। বিকেন্দ্রীভূত ডিজিটাল আন্দোলনগুলোর সবচেয়ে বড় শক্তিই হল এটা। এগুলোকে পুরনো কায়দায় পুরোপুরি দমন করা প্রায় অসম্ভব, কারণ এর কোনো নির্দিষ্ট হেডকোয়ার্টার বা একজন মাত্র নেতা নেই, পুরোটাই নির্ভর করে সাধারণ মানুষের সম্মিলিত চেতনার ওপর। তাই বাধা আসলেও তারা খুব দ্রুত নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে। পুরো ঘটনাটা বিশ্লেষণ করার পর একদম শেষে এসে একটা বিশাল এবং সময়োপযোগী প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে একটা স্বতঃস্ফূর্ত ইন্টারনেট মিম এত বিশাল সংখ্যক মানুষকে একজোট করার ক্ষমতা রাখে, এই যুগে এসে কি ঐতিহ্যবাহী রাজনৈতিক বিপণন বা ট্র্যাডিশনাল মার্কেটিং আর টিকে থাকতে পারবে? যেখানে একটা ইন্টারনেট রসিকতা মাত্র কয়েকদিনের ব্যবধানে লক্ষ লক্ষ মানুষকে সুনির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে রাস্তায় বা অনলাইনে নামিয়ে আনতে পারে, সেখানে ভবিষ্যতে রাজনৈতিক প্রচারণার চেহারাটা ঠিক কেমন হবে? যারা এই ডিজিটাল গতিশীলতা বুঝতে ব্যর্থ হবে তারা হয়তো যুগের সাথেই পিছিয়ে পড়বে। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে আধুনিক যদি ভিডিওটা ভালো লাগা থাকে তাহলে একটা লাইক করে দিন, আর এই রকম নতুন নতুন ভাইরাল আপডেট, ট্রেন্ডিং স্টোরি আর ভিডিওটা আপনার ফ্রেন্ডে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।